বং দর্পণ, বিনোদন সবার জন্য। প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্ট তাদের 10ম বার্ষিক চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত করল একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। 4 জুলাই থেকে 10 জুলাই 2025 প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলল তাদের এই প্রদর্শনী। এবারে 12 জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে, যা আপনারা এখন দেখছেন বং দর্পণের পর্দায়। এই রকম আরও সাংস্কৃতিক খবর দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। নমস্কার, আমি বিভা বসু। আমাদের এই প্রান্তিক আর্টিস্ট গ্রুপের আমি একজন সদস্য। এই বছর আমাদের প্রান্তিক গোষ্ঠীর 10ম বর্ষপূর্তি। এবারের এই প্রদর্শনীটা আমাদের কাছে একটা বিশেষ অর্থবহ, একটা আলাদা আনন্দের। ফলে বেশ ভালোই আছি, আনন্দে আছি আমরা। গত 10 বছর ধরে আমরা প্রায় প্রতি বছর লকডাউন বাদ দিয়ে আমাদের মূলত এই একাডেমি অফ ফাইন আর্টসে প্রদর্শনীগুলো করেছি এবং আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি। এটা আমাদের কাছে সত্যি আনন্দের।
আমার কাজ নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে প্রথমে কিছু কথা বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে আমি মূলত বিমূর্ত চিত্র অঙ্কন করি। বিমূর্ততা আমার ভালো লাগার জায়গা। বিশেষত আমি যেহেতু একজন কবিও, কবিতা লিখি, ফলে কবিতার নির্মাণের সঙ্গে ছবির নির্মাণ যখন মিশে যায় তখন এক ধরনের অদ্ভুত বিমূর্ততা তৈরি হয়। আমি আমার ছবির মধ্যে সেরকম কিছু আশা করি এই জন্যই বলছি যে আমি শুরু করি বা আমার কাজ শুরু হয়, সেটা কবিতা হতে পারে, ছবি হতে পারে, একটা কোনো ভাবনা থেকে নয়, অনেকগুলো ভাবনার পরিপ্রেক্ষিতে আমার মনের মধ্যে যে অনুভূতিটা জন্ম নেয় বা ধরুন প্রথম রেখাটার জন্ম হয়, সেই রেখাটা, সেই টানটা আমাকে একদম তার শেষ পর্যন্ত নিয়ে যায়। আমি বলা যায় যে আমি মনের স্বাধীনতা উদযাপন করি আমার আঁকির মধ্যে। আমি ছবি আঁকতে দেই নিজেকে, এবং সেই রেখা, সেই রং, সেই মানে খেলা আমাকে যেখানে নিয়ে যায় সেখানে আমি খেলতে খেলতে শেষ করি। ফলে যদি বলেন যে তুমি কি ভেবে ছবি আঁকো বা তোমার ছবি আঁকা কোথা থেকে আসে, আমি সত্যিকার অর্থে সেটা বলতে পারবো না। ওই শুরু করি, আস্তে আস্তে শেষ হয়ে যায়। শুরু করি, আস্তে আস্তে সেই শুরুটাই আমাকে নানা দিকে নিয়ে যায়, নানা রকমের সম্ভাবনার মধ্যে দিয়ে আমার ছবি আঁকা হয়। এবার যেমন আমার এই ছবির যদি প্রধান বৈশিষ্ট্য আমি বলি, এবার আমার ছবির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রেখা আমাকে যেভাবে নিয়ে গেছে, রেখার টানে টানে গড়ে উঠেছে আমার এবারের ছবির জগৎ। আর সত্যিকার অর্থে ছবির তো কোনো ব্যাখ্যা হয় না, ছবি কেন, কোনো শিল্পেরই কোনো ব্যাখ্যা হয় না। ব্যাখ্যা দিতে গেলে বরং ওই ছবিটার, ওই কবিতাটার বা ওই গল্পটার মৃত্যু হয়। কেন হয় সেটা একটা মানে ব্যাপার, ভাববার বিষয়। আসলে আমি যখন কোনো ছবির মানে বলে দেই, অর্থ বলে দেই, তখন দর্শকের নিজের মধ্যে যে একজন প্রাজ্ঞ মানুষ আছেন, তিনি যে একজন বোদ্ধা মানুষ আছেন, তিনি আর কাজ করতে পারেন না। তিনি শিল্পীর বলে দেওয়া যে অর্থ, তার আশেপাশেই ঘোরাফেরা করেন। আমরা জানি যে তাতে একটা শিল্পের অপমৃত্যু হয়, কারণ শিল্প তো আর মানে শিল্পের মধ্যে থাকে না, শিল্প তৈরি হয় মানুষের মস্তিষ্কের মধ্যে। তাহলে আমি যতবার আমার ছবি দেখি ততবারই নতুনভাবে আমার কাছে দেখা দেয় ছবি, আমার ছবি বা যে কোনো ছবি। ফলে আমি যদি কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেই, সুনির্দিষ্ট কোনো বর্ণনা দেই, তাহলে ওই বর্ণনার মধ্যেই ছবি কিন্তু আটকে যায়। ফলে আমার ছবি প্রতিটা মুহূর্তে আমার কাছে নতুন হয়ে ধরা দেয়। কবিতা বা ছবি আমার কাছে একদম একাকার হয়ে থাকে। আমি যখন কবিতা লিখি আমার মনে হয় আসলে আমি যখন ছবি আঁকছি, আমি যখন ছবি আঁকি তখন আমি আসলে কবিতাকেই নির্মাণ করি। তা এখন আমি আপনাদের আমার একটা ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম জন্ম। এখন পাথরে ফুল ফোটাতে গিয়ে দেখি কাঁদছি, সে বড় ভয়ানক কান্না। সে হলো জলের বায়ুরোগ, তীক্ষ্ণ বরফে গলে রাখা সাপের বিষ। এত ভালোবাসি যারে, তার আসলে কোনো জন্মই নেই। তার হাসিগুলো শুকনো মরুযুদ্ধ এবং মূলত ধর্মান্ধতার অসুখ। কারণ তার শরীরে প্রেমের আস্তরণ, সেখানে জন্ম নিচ্ছে ভুলভুলাইয়া, কার্বন ডেটিংহীন সিজোফ্রেনিয়া। সে শরীরে খড়িমাটি লেপে নিজেকে সাজাচ্ছে যেন বেহুলা সুন্দরী। আষ্টে শরীরে চাঁদ ও সূর্যের পারস্পরিক ঘৃণা। মায়াকে উপেক্ষা করতে শিখেছি যেদিন, সেদিনই খুব করে বেঁচেছি। কিন্তু বাঁচাটা কি সব? তাকে আহ্বান করছে যে মৃত্যু, তাকে বসতে দেবে না। শুধু মৃত্যুরই পরিধি বাড়ছে, অমরত্ব আসলে ফনা। ধন্যবাদ।
প্রান্তিকের 10ম বর্ষ এক্সিবিশন। আমি সুজয় সাধুখা এই গ্রুপের প্রথম থেকে ছিলাম, না এবারও আছি, ভবিষ্যতে থাকার ইচ্ছা আছে। প্রান্তিক অনেক এগিয়ে যাবে এই আশা রাখি। আমি আর্ট কলেজ থেকে পাশ করেছি 2006 সালে। বেঙ্গল ফাইন আর্টস কলেজ থেকে আমি পাশ করেছি। তারপর দীর্ঘদিন ধরে এই মিডিয়ামে, যে টেম্পারা মিডিয়ামে আমি কাজ করছি, শুধু এক্সপেরিমেন্টাল কাজ করছি। আর আমি যে রঙগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে সাধারণত আর্ট কালার এবং একটা বাইন্ডার আঠা দিয়ে এই কাজগুলো আমি করে থাকি। আর ক্যানভাসগুলো আমি নিজে হাতে তৈরি করি। আমি যে ছবিগুলো করেছি মোটামুটি আমার দর্শন থেকে করি, সেটা হচ্ছে কি ধর্ম দর্শন, এবং তার উপরে বেস করে আমি এই ছবিগুলো করেছি। আমার এই যে ছবিটা দেখা যাচ্ছে এটাতে ভক্ত এবং ভগবান, সেই ভক্ত যখন ভগবানকে উপলব্ধি করবার চেষ্টা করে, যে সাধনা যে করে, সেই সাধনা করতে গেলে তার অনেক সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলো সে উতরায়। ঠিক আমার পেন্টিংগুলো ঠিক ওই রকমভাবে যখন আমি পেন্টিংগুলো করছি সেখানে সমস্যা আসে, তার সমাধানও তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে যে একজন ভক্ত, তার ইষ্ট বা ভগবান, তার ছায়া, ভগবান আর ভক্ত কোনো সময় এক হয়ে যায় অনেক সময়। তো সেই বিষয় নিয়ে এখানে আমার এই ছবিটা রয়েছে। এখানে যে ছবিগুলো আমরা ব্যবহার করেছি, যে সিম্বলিজম যে করা হয়েছে, এখানে একটা সাপ দেখা যাচ্ছে, আবার ফুল দেখা যাচ্ছে। আমাদের সমাজে ফুলের মতো যারা আছে তাদেরকে কিন্তু যে সাপের যে সামান্যতম বিষ প্রয়োগ করলে যে ফুল নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে সমাজে যারা সুন্দর সুন্দর ছেলে মেয়েরা রয়েছে, তাদের নানান কারণে, সামাজিক প্রেক্ষাপট হোক, রাজনৈতিক প্রেক্ষাপটে, তারা আস্তে আস্তে সে ধ্বংস হয়ে যাচ্ছে। তার একটা প্রতিচ্ছবি আমি এখানে দেখিয়েছি। যেটা একটা সাপ, তার ফুল, এখানেও তাই। যাতে সমাজের আমাদের যারা রয়েছে সাপ, যাদেরকে আমরা বলছি আর যারা বিষাক্ত যে জিনিসগুলো, সেইগুলো থেকে আমরা আস্তে আস্তে যাদের সরে নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমরা সমাজে ঠিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এটা আমার এখানে বক্তব্য। এখানে যে দেখা যাচ্ছে যে একটা গাছ, তার খুব একটা অন্ধকারের মধ্যে একটা চাঁদের আলো আছে। সেই চাঁদের আলোটা দুটো গাছের ভেতর থেকে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এখানে এত বৃক্ষচ্ছেদন হচ্ছে, সেখানে গাছের আর পাতা কিছু দেখা যাচ্ছে না। একটা অন্ধকার, আগামী দিনটা আমাদের অন্ধকার, কিন্তু সেখানে ক্ষীণমাত্র আলো দেখা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমার এই ছবিটা। আর নিচে দেখা, এখানে যে আমার যে ভগবান, তিনি শুধু আমার নন, সারা বিশ্বের প্রত্যেকটা জীব জন্তু থেকে, কীট থেকে কীটাণু পর্যন্ত তিনি রক্ষা করে থাকেন। তার একটা প্রতিচ্ছবি এখানে আমি দেখিয়েছি। যে একজন সাধক, তার সাধনা করার জায়গাটা কোথায়? একদম সে নিজের মনে, ঘরের কোণে বনে সে সাধনা করে। তার সাধনা করতে গেলে অনেক সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলো আবার উঠতেও যায়। কিন্তু একজন সাধক তাকে যদি একটা ঘেরাটোপ তৈরি না করে, সে তার সাধনা কমপ্লিট করতে পারে না, সম্পূর্ণ করতে পারে না। তার জন্য যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, সেখানে ওই সাধনা করছে নিভৃতে, তার একটা পর্দার আড়ালে। এই যারা যারা এই সাধনা করেন, তারা যাতে করে উঠতে যেতে পারে, তার জন্যেই এই ধরনের আমার এই ছবিটা করা। আবার এদিকে দেখা যাচ্ছে যে যারা আমাদের যেখানে পঞ্চমুখী একটা সাপ দেখা যাচ্ছে, তা এই পঞ্চমুখী সাপ আমাদের সমাজে কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে। তাদের বেশ আলাদা, তাদেরকে কিন্তু বোঝা যায় না। তাই এই পঞ্চমুখী সাপ থেকে একটু কিন্তু আমাদের সাধনার মাধ্যমে তাদেরকে সরিয়ে ফেলতে হবে, বুঝে ফেলতে হবে। তার জন্যই আমার এই চিত্র। প্রান্তিকের প্রদর্শনী আমরা 6-7 জন মিলে প্রথম শুরু করেছিলাম। তখন যা ছিল
যত দিন গেছে তার শ্রীবৃদ্ধি ঘটেছে, কাজের মান অনেক উন্নত হয়েছে। এইবার এখানে দেখছি যে স্কাল্পচার যেগুলো যারা করেছে তারা অনেক বেশি ডেভেলপ করেছে, পেন্টিংও ডেভেলপ করেছে। এই আগামী দিন এই প্রান্তিক গ্রুপ আরও উন্নত হবে, আরও উচ্চ শিখরে পৌঁছাবে, এটা আমি আশাবাদী। নমস্কার, আমি সৌহার্দ্য ঘোষ। আমি এই গ্রুপের মোটামুটি কর্ণধার বলতে পারেন বা একজন মেম্বার। এই প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্ট এটা 10 বছর ধরে চলছে। এইটা নিয়ে হচ্ছে 10 বছর। 10 বছরে আমাদের 12 জন যে মেম্বার থাকে সেই মেম্বার নিয়ে আমরা কাজ করছি। কিছু কিছু মেম্বার এখান থেকে বাদ চলে গেছে, তাদের ভালো নাও লাগতে পারে বলে সেরকম চলে গেছে, কিন্তু আমাদের আর্টিস্ট আমরা পেয়ে গেছি, আমরা ভালো ভালো আর্টিস্ট। সেই 12 জন আর্টিস্টকে নিয়ে আমরা এখনও চলছি। আর এখানে যে গ্রুপের মেম্বাররা আছে তারা ম্যাক্সিমাম মেম্বার আমাদের প্রথম থেকে এই পর্যন্ত এখনও আছে। আমাদের এই প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্ট 2014 সালে আমরা স্থাপিত করেছি এবং সেখানে আমরা 6 জন গ্রুপ নিয়ে 6 জন মেম্বার নিয়ে আমরা এই প্রান্তিক গ্রুপটা স্টার্ট করেছিলাম বারাসাত চারুকলা আর্ট গ্যালারি থেকে। এবার সেখান থেকে মেম্বার আমাদের এখন সিলেকশন হয়ে কাজ সিলেকশন করে আমরা এখন 12 জনের বেশি আমরা গ্রুপ মেম্বার নিচ্ছি না, 12 জনই থাকবে। আর আমাদের গ্রুপের লক্ষ্য হচ্ছে যে আমাদের সঠিকভাবে এগোনো, সঠিক কাজ করা, কোনো কপি ওয়ার্ক নয়, কোনো রকম ভিন্ন মতদর্শনও নয়। এখানে যে যার স্টাইলে যে যার ক্রিয়েটিভিটি দেখাচ্ছে বা আছে। এখানে বিভিন্ন শিল্পীরাই তাদের বিভিন্ন রকম আঙিনায় কাজ করছে। এখানে দেখবেন আমাদের যে 10 জন পেইন্টার আছে প্রত্যেকের বিভিন্ন রকম স্টাইলে কাজ, আর স্কাল্পচারও আছে 2 জনের। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ঠিকভাবে এগোবো, ঠিকভাবে কাজ করব, এই কাজটা যাতে ঠিক মতন যোগ্য লোকের হাতে পৌঁছায়, যোগ্য দর্শক যাতে যারা কাজটার মানের সাধুবাদ জানায়, এটাই আমাদের লক্ষ্য। আমাদের কাজের কোনো স্ট্যান্ডার্ড যাতে খারাপ হয় সেইটাও আমরা ভালো করে দেখি, যাতে খারাপ না হয়। সেজন্য আমরা এক্সিবিশন করার আগে প্রত্যেকের কাজ আমরা সিলেকশন করে তবে আমরা কাজ করি। যাচ্ছে না কেউ কাজের স্ট্যান্ডার্ড ভালো না, তাকে আমরা আবার বলি যে কাজটাকে ভালো করে করে তারপরে আমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে আমরা এক্সিবিশনটা করি। আমার ছবির বিষয়বস্তু হচ্ছে ছাগল নিয়ে আমি কাজ করি, বিভিন্ন টেকনিকে, বিভিন্ন টেক্সচারে। আর ছাগলটা আমি আজীবন ছাগল নিয়ে আমি রিসার্চ করছি। আর এইখানে যে কাজটা দেখছেন এটা অ্যাক্রিলিক করা, 2টো ছাগল, 2 রকম ভঙ্গিমা, 2 রকম কালারে। এটার মধ্যে কোনো বিষয়বস্তু নেই, কিন্তু ছাগলের পোজ বা ছাগলের যে অ্যানাটমি বা ছাগলের যে স্টাইলটা সেটাই বোঝাতে চেয়েছি আমি। না, সেরকমভাবে দেখা যাচ্ছে না। ছাগলটাকে আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। এটা কেন বলতে গেলে অনেক রকমভাবে চিন্তা করা যায়। ধরুন আমি এই ছবিটার দিকে তাকাই, এটা ন্যাচারালি সব ছাগল হিসাবেই দেখছে। এবার এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে বলবো যে ছাগলের একটা স্বপ্ন থাকে যে আমি পঙ্কিরাজ ঘোড়ার মতন যদি আকাশে উঠতে পারতাম। সেই স্বপ্নটা রাতের স্বপ্নতেই সে দেখছে, আর সেই স্বপ্নই থেকে যাচ্ছে, কিন্তু বাস্তবে সে উঠতে পারছে না। এবং বিভিন্ন ছবি আছে বিভিন্ন চিন্তাভাবনায়। এই ছবিটা দেখুন যে আজকের গ্রাম বাংলা যেটা দেখি যে ছাগল বিভিন্ন জায়গায় বিস্তার করে এবং চলাফেরা করে, আজকে আমি এখানে দেখাচ্ছি যে একটা ল্যান্ডের উপরে ছাগলটি রয়েছে, চারিদিকে যে বিল্ডিং। এবার এখানে এত জায়গা থাকতে জায়গাগুলোতে সব বিল্ডিং হওয়াতে ছাগল, গরু, এসব পশু পাখি চলার বিচরণটা বন্ধ হয়ে যাচ্ছে। তা সেটাও এখানে ও কাতর স্বরে বলছে যে আমাদের চলার জায়গাটা দেওয়া হোক, রাখা হোক। আর এই একটি আছে ছবি, এখানটা হচ্ছে আমার অ্যাক্রিলিকে করা। এই ছাগলটা হচ্ছে নারী সুরভ। যে এখনকার অনেক মেয়েরাই বা আগেও অনেক মেয়েরা তারা অনেক চিন্তাভাবনা করতো যে আমি পড়াশোনা করে চাকরি করব বা নিজের পায়ে দাঁড়াবো বা সংসারটাকে একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু বাবা মার ওই একটাই কথা যে একটা সময় আসলে তাকে সংসার জীবনে বিয়ে দিয়ে সংসার জীবনে পাঠায়। যার ফলে কী হয়েছে যে মেয়েটির চোখে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তার বাবা মাই মানে তার স্বপ্নের ডানাটাকে কেটে দিয়ে তাকে বিয়ে দিয়ে দেয়, মানে তার স্বপ্নটাকে পুরো
চুরমার করে দেয় ভেঙে। সেটাই আমি এখানে বোঝাতে চেয়েছি যে একটা মানে সেই বলির পাঠা, মানে সেই মেয়েটিকে লাস্টে বলির পাঠা হিসাবেই ধরা হলো, যে তার স্বপ্নটাকে মানে চুরমার করে দেওয়া হলো। আর এইখানে রয়েছে একটা আর্কিটেক্ট ফর্মে রয়েছে যে মাদার অ্যান্ড চাইল্ড আর মা শিশু, মানে একটা মা ছাগল আর বাচ্চা ছাগল দুজনের ভালোবাসা, লাভ অ্যাফেয়ার রয়েছে এখানে। এইরকম বিভিন্নভাবেই ছবিগুলো রয়েছে। এখানে এই ছবিটি দেখছেন, এখানে একটি সাম্প্রদায়িক দিক থেকে চিন্তাভাবনা করলে দেখা যাবে যে আমরা ছাগলকে নিকৃষ্ট মানের বা একটা সাইডে হিসাবে আমরা চিন্তাভাবনা করি। যেমন দেখুন এখানে একটি ছেলে আছে, সে হচ্ছে আমাদের সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়। তাকে এই মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘুকে অনেক মানে রাজনৈতিক দিক থেকে অনেকেই তাকে সাইডে করে রাখে। আর ছাগলও সেই একই জায়গায় যে এদেরকেও সে সাইডে করে রাখে, যার জন্য আমরা কোনো বাচ্চা বা কাউকে আমরা রেগে গেলে বলি এই ছাগল গরু এরকম, তাকে আমরা বাঘসিংহ বলি না, কারণ ছাগল গরু হচ্ছে নিকৃষ্ট প্রাণী। এরা স্বল্প সময়ের জন্য আসে, কিছুদিন থাকে, তাদেরকে আবার বলি পাঠা করে দেওয়া হয়, মানে তাকে মানে পণ্য হিসাবে বা ভক্ষণ হিসাবে ইউজ করা হয় সেইভাবে। হ্যাঁ 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 এবার ছাগল আর প্রকৃতি এটা চিন্তাভাবনা করা হচ্ছে যে অ্যাকচুয়ালি ধরতে গেলে এটা একটা ন্যাচারাল, একটা নেচার সম্পর্কিত। আর ছাগল তো আমাদের সমাজে নেচারের মধ্যেই একটা অঙ্গ, সারাক্ষণ ঘুরছে ফিরছে, খুব ভালো লাগছে, তাকে তো আমরা তো এক জায়গায় ধরে রাখতে পারি না। সকাল থেকে যখন ছেড়ে দেই ছাগল, ওরা ওদের মতন ঘুরে ফিরে আবার ঠিক জায়গায় চলে আসে। তা এটাই বিভিন্নভাবে রিচার্জ করছি, বিভিন্নভাবে আঁকছি, আঁকার মাধ্যম থেকে। হ্যাঁ এটা আমি তুলে ধরার চেষ্টা করছি যে আমরা ছাগলের সঙ্গে যে আমাদের প্রকৃতির যে সূর্য, চাঁদ বা বিল্ডিং বা গাছ বা ছাগল কী খেতে ভালোবাসে, কাঁঠাল পাতা, এইগুলোকে একসঙ্গে একটা নেচার হিসেবেও ধরে নিচ্ছি। যে আপনি যদি বলতে পারেন আপনার ছাগলের ছবির বিষয়বস্তু কি, আমি এক কথায় বলতে পারি যে একটা ভিলেজ কর্নার বা একটা নেচার বা প্রকৃতি। হ্যাঁ হ্যাঁ সেটা একবারে ধরলেও সে বলতে পারেন যে এটা ব্যঙ্গচিত্র হিসেবে ধরা যেতে পারে। আর কেউ সিরিয়াসভাবে নিলে, ভালো করে চিন্তাভাবনা করলে সেটাও ব্যঙ্গচিত্র নয়, তাতেও কোনো অসুবিধা নেই, কেউ ভাবতেও পারে ব্যঙ্গচিত্র। না, এটা হচ্ছে ফর্মটা প্রথমে আমি যখন আর্ট কলেজে পড়তাম, যখন আমরা স্যারেরা বলতো যে তোমরা তোমাদের মতো চিন্তাভাবনা করো, কোন সাবজেক্ট নিয়ে তোমরা এগোবে, কোন সাবজেক্ট নিয়ে কাজ করবে, তখন দেখতাম আমাদের সিনিয়র দাদারা অনেকে অনেক সাবজেক্ট বেছে নিত, কেউ গরু, কেউ মাছ বা অ্যাকোয়ারিয়ামে গোল্ডফিশ, এইসব নিয়ে অনেক আঁকতো। সেই দেখতে দেখতে আমরাও চিন্তাভাবনা করলাম যে আমিও তার একটা কিছু বাঁচি। তা বাঁচতে বাঁচতে আমার তখন মনে পড়লো, আমরা যখন গ্রামে থাকতাম, গ্রামে আমাদের নিজস্ব করা ছাগল ছিল, যে আমার দাদু কাকারা সব পুষতো। তা তার ফর্মটা আমার খুব মানে আকৃষ্ট করেছে, খুব মন টেনেছিল, যে তাদের এই চঞ্চল প্রকৃতি বা কিছু যাচ্ছে আর সব কিছুই চলাফেরা সব কিছু দেখে আমার খুব ভালো লেগেছে। তখন তো চিন্তা ভাবনা করে আমি ছাগলটাই করবো। তা সেই থেকে আমরা যখন কলেজে পড়তাম ছাগলের স্কেচ করতাম, বিভিন্ন জায়গায় যেখানে ছাগল থাকতো সেখানে গিয়ে আমরা ড্রয়িং করতাম। এইটা নিয়ে প্র্যাকটিস করতে করতে আজকে এইটাই ধরে আছি, এবং বিভিন্ন রেগুলার রোজ প্র্যাকটিস করতে করতে, অভ্যাস করতে করতে আমরা ছাগলের বিভিন্ন রকম ফর্ম আমরা খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে পেন্সিল ড্রয়িংয়ের মাধ্যম থেকে আমরা খুঁজে পাচ্ছি। যখনই একটা কোনো ড্রয়িং করছি তখনই অটোমেটিক সেটা একটা অন্য ফর্মে চলে আসে, তখন সেটাকে আমরা একটা লেআউট করে মানে ফাইনাল ক্যানভাসে আমরা করছি। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো যে রেগুলার প্র্যাকটিস যদি করা হয় অনেক ফর্ম মাথার মধ্যে চলে আসবে, তখন আমাদের কোনো রেফার লাগবে না, তখন এখান থেকেই পাওয়া যাবে। আমি আমার ছবি নিয়ে আমি যেভাবে এগোচ্ছি, আশা করি যে এর থেকে আরও ভালো বেটার জায়গায় যদি আমি ছাগলটাকে বা আমার ছবিটাকে যদি প্রেজেন্ট করতে পারি, সেই চেষ্টা তো আপ্রাণ করবো এবং করছিও। আর এখানে দেখবেন বিভিন্ন রকম মানে মোটিভের ছবি আছে। এটা আমার এই বছরের ছবি নয়, এটা আমার
বিগত 4-5 বছরে একটা ছবি আমি কালেকশন করে এবছরে একটা নতুন কাজ আছে বিভিন্ন রকম। এবার আশা করি সামনের বছরও আমি আরও কিছু নতুন রকম কিছু আমি দেখাতে পারবো দর্শকদের সামনে। আর আমার গ্রুপটাকে নিয়ে আমরা চেষ্টা করি গ্রুপটাকে স্ট্রং বানানো এবং গ্রুপটাকে কাজটা আমাদের ঠিক যেরকমভাবে এগোচ্ছে আরও যাতে ভালো বেটার জায়গায় এগোয় এবং দেখা যাক যে কলকাতার বাইরে যদি আমাদের গ্রুপটা নিয়ে যেতে পারি বা কলকাতার মধ্যে যদি আমাদের যে হারে প্রান্তিক গ্রুপের নামটা ছড়িয়েছে আরও যদি ছড়াতে পারে এটাই আমাদের কাছে বড় কাম্য। এবং যত রেফার আসে যত মানে দর্শক পাচ্ছি সবার মুখে একটাই কথা যে আমাদের কাজের গুণগত মান অন্যান্য গ্রুপের থেকে অনেক ভালো। এই চেষ্টা করবো সেই মানটাকেই আগামী দিনে রাখার। নমস্কার, আমি দীপঙ্কর বিশ্বাস। আমি রয়েছি প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্টের আজকে 10তম গ্রুপ এক্সিবিশন। এখানে আমাদের প্রায় 10 জন আর্টিস্ট আছি, মানে পেন্টার আছি, আর 2 জন ভাস্কর্য শিল্পী আছে। আমাদের এটা 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ হবে এখানে। আর আমি বেসিক্যালি ওয়াটার কালারটা করি এবং ওয়াটার কালার নিয়েই কাজ করছি। এইখানে যে কাজগুলো আছে এইগুলোই আমার ওয়াটার কালার। আপনারা আসুন এখানে কাজটা দেখুন। বিষয়বস্তু কী বলবো, একটা মানে মেইন ব্যাপার যেটা হলো আমি তো গ্রামের একটা ছেলে, যে গ্রাম থেকে বড় হয়ে ওঠা। তা সেখানে দাঁড়িয়ে গ্রামের ল্যান্ডস্কেপ, গ্রামের বাড়ি ঘর কেমন হয়, সেই নেচার, একটা গ্রামের যে সুন্দর নেচারটা আছে সেই নেচারটাই আমার ছবিতে তুলে ধরার চেষ্টা করি। এবং সেটাই আমি প্রতি কাজের ভেতরে সেটাই দেখিয়েছি সবাইকে, যে গ্রাম কেমন হয়। নমস্কার, আমার নাম কৌশিক দত্ত। আমি প্রান্তিক গ্রুপের মেম্বার এবং প্রান্তিক গ্রুপ লাস্ট 10 বছর ধরে এই শোটা করছে, গ্রুপ শো। কিন্তু আমি এতদিন ধরে নেই, আমি লাস্ট 3 বছর হলো এই গ্রুপের সঙ্গে যুক্ত। এবং আমি সাধারণত কাজ যেগুলো করি সেগুলো টেম্পারার ওপরে কাজগুলো করি, নেচার রিলেটেড কাজই বেশি থাকে। ভালো লাগে আমার নেচারের সঙ্গে কাজ করতে। আর টেম্পারা অ্যাকচুয়ালি আগেকার লোকেরা একটু অন্য প্যাটার্নে টেম্পারাটা করতো, আমি একটু চেঞ্জ করেছি। আমার এই যে টেম্পারা এগুলো হিসাব মতন একটু 3D টাইপের, এগুলো ফ্ল্যাট সারফেসের ওপরে কাজ। এই ছবিগুলো টেম্পারাতে করা এবং অনেকটা ফ্ল্যাট সারফেসের বেশিরভাগই করা, যেরকমভাবে ন্যাচারালি হয়। আর এই দিকের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো যেগুলো আছে এগুলোও টেম্পারাতে করা, কিন্তু একটু চেঞ্জেস করেছি। আমি একটু 3D টাইপের করবার চেষ্টা করেছি এবং ব্যাকগ্রাউন্ড যেরকম হয় সেরকমভাবেই করা, হাইলাইট দিয়ে বেশি করে নেচারের ওপর কাজ। সো দ্যাটস অল। মাধ্যম টেম্পারা একই, সব কটাই টেম্পারা। বিশেষ কোনো চিন্তাভাবনা বলতে কিছু ছবি আছে যেগুলো আমাদের, যেমন এই ছবিটা যদি বলেন, আমি একটু দেখুন ওর চোখের মধ্যে একটা ভয় আছে। আজকাল পাখিদের নেচার থেকে তুলে নেওয়া হচ্ছে, অনেকে নিয়ে বিক্রি করে। তাদের নেচারেই তাদের ভালো জায়গা, সুস্থ সবল থাকার জন্য একটা ভালো জায়গা। তো ওই একটা ভীতি ভয়, ওই জিনিসটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বেনারস ঘাট তো অনেক পুরনো সাবজেক্ট আমাদের মানে এই রিয়েল লাইনে প্রচুর অনেক পুরনো সাবজেক্ট। আমার খুব ভালো লাগার জায়গা এবং বেনারস নিয়ে আমি আগেও অনেক কাজ করেছি। এইখানে দুটো ছোট ছোট কাজ করেছি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। নমস্কার, আমি নীল দত্ত বলছি। আমি অশোকনগরে থাকি। 2012 সাল থেকে আমি বেঙ্গল ফাইন আর্ট কলেজে BFA কমপ্লিট করি এবং তারপরে রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করেছি।
এবং বিগত বছরগুলোতেও এক্সিবিশন করেছি বিভিন্ন গ্রুপে। এই প্রান্তিক গ্রুপে এবছর আমার প্রথম শো। প্রান্তিক গ্রুপে 10 বছর ধরে এক্সিবিশন হচ্ছে, কিন্তু আমি এবছর এই প্রথম শো করছি প্রান্তিক গ্রুপে। তো প্রান্তিক গ্রুপের সাথে এক্সিবিশন করে ভীষণই ভালো লাগছে। সবাই খুব সহযোগিতা করেছে এই গ্রুপে শো করার জন্য। আর আমার এখানে বেশ কিছু কাজ, এই কাজটা আমি মূলত করেছি হচ্ছে গিয়ে একটা যুব সমাজের একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং বিভিন্ন সম্পর্ক, একাধিক সম্পর্কে তারা জড়িত হয় এবং সেখান থেকে একটা প্রতারণা, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা থেকেই একটা এই সমস্ত জীবনযাপন করতে গিয়ে আমরা নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে বিষাক্ত হয়ে উঠছি, সেই ভাবনা থেকে আমি এই ছবিটাকে করেছি। কাজটা অ্যাক্রিলিকে করেছি, স্ক্র্যাচ করে করার চেষ্টা করেছি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু পাতলা পাতলা করে পাতিনা মতো দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে করেছি। এই ছবিটা হলো দুটো বাচ্চা, আমরা ছোটোবেলায় এরকম অনেকেই খেলেছি, সুপুরি গাছের যে পাতা হয় তাতে বসে আমরা, মানে একজন বসে আর একজন টেনে চড়ে, ছোট শিশুরা যারা খেলে। তো সেই রকম আমি দুটো বাচ্চাকে খেলতে দেখে আমার মনে হয়েছে যে এটা একটা রথ যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুনের সারথি হচ্ছে গিয়ে কৃষ্ণ রথ টানছে এবং অর্জুন বসে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ বলতে আমরা এই বর্তমান সময়ে একটা যুদ্ধ পরিস্থিতি, সেখানে সমাজের বিরুদ্ধে যারা, তাদের সাথে যুদ্ধ করার যে ব্যাপারটা, সেইটাই সেখান থেকে যুদ্ধ জয় করে ফেরা কৃষ্ণ এবং অর্জুনের বিজয়ের পতাকা নিয়ে তারা ফিরছে, সেই রকমই বোঝাতে চেয়েছি যে এ হচ্ছে গিয়ে অর্জুন এবং এ হচ্ছে কৃষ্ণ। তাদের সেই দুটো বাচ্চার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কৃষ্ণ এবং অর্জুন তাদের কুরুক্ষেত্র জয় যেরকম করেছিল সেই রকমই, সেই ভেবেই আমি এই ছবিটাকে করেছি, অ্যাক্রিলিক মাধ্যমে করেছি। টেকনিক হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাক্রিলিককে পাতলা পাতলা পাতিনা দিয়ে করেছি এবং এই যে মূল যে কাজটা আছে ফিগারগুলোকে আমি অ্যাক্রিলিকে স্ক্র্যাচ করে করেছি, রং দিয়ে স্ক্র্যাচ করে এবং তারপরে স্ক্র্যাচ করার পরে রং দিয়ে কিছুটা লাইট অ্যান্ড শেড দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়। সেইভাবে বলতে সেরকম নির্দিষ্ট করে কোনো ইজিমের ব্যবহার করিনি। এখন বর্তমান সময়ে যে একটু আধুনিক কাজ বলতে এখনকার সময় যে ধরনের কাজ করা হচ্ছে সেই ধরনেরই কোনো নির্দিষ্ট মানে এর টেকনিকটা যদিও আমার নিজে থেকেই আমি করেছি, কোনো জায়গা থেকে বা কারোর থেকে দেখে যে কোনো রকম ইন্সপায়ার তা নয়। এই কাজটা আমি করতে একটা এরকম টাইপের কাজ হয়ে গেছে, নির্দিষ্ট করে কোনো ইজিম নেই। বর্তমান সময়ে যে ধরনের কাজ করা হচ্ছে সেই ধরনেরই কাজ আমিও করেছি। এই কাজটা আমি মূলত করেছি হচ্ছে গিয়ে, এটার টাইটেল যদি বলতে হয় তবে এটাকে বলবো যে অন্তিম যাত্রা। আমরা সারা জীবন ধরে যে আমরা যে কাজ করেছি বা আমাদের যা স্মৃতিগুলো আছে বা আমার জীবনের যে সৃষ্টিগুলো আছে সেইটাকে আমি এই জলের যে একটা স্রোত, সেই রেখাটাকে আমি ফুল হিসেবে দেখিয়েছি। মানে একটা নৌকো যখন চলে যায় দূরে থেকে, একটা সেই নৌকো চলে যাওয়ার পরে সেই স্রোতের লাইনগুলো দেখা যায়, সেটাকে আমি ফুল হিসেবে দেখিয়েছি এবং সেই স্রোতগুলো হচ্ছে কি আমার স্মৃতি বা আমার সৃষ্টি, সেইটাই আমি মানে সমস্ত নদীপথে ছড়িয়ে যেতে যাচ্ছি সকলের মধ্যে। সেই হিসেবেই আমার অন্তিম যাত্রা হিসেবেই এটাকে আমি দেখিয়েছি। মানে অন্তিম যাত্রা মানে আমার সমস্ত স্মৃতি এবং জীবনের যা কিছু ভালো কিছু আমি ছেড়ে চলে যাচ্ছি, এটাই বোঝাতে চাইছি। আমি এই কাজটা মূলত করেছি শ্রী চৈতন্যকে দেখিয়েছি। শ্রী চৈতন্য যে তাকে সবাই সে যে প্রেম বিলিয়ে গিয়েছে সকলের মধ্যে, সেই প্রেমটাই আমি দেখাতে চেয়েছি। যে তার চোখ দুটো আমি ওখানে করিনি, আমি হৃদয়ে করেছি। তার যে হৃদয়ের চোখ দিয়ে সে অবহেলিত পতিত মানুষের প্রতি যে তার দুঃখ বা তাদের প্রতি যে তার কাতর যে ব্যাপারটা, সেইটাই করার চেষ্টা করেছি। সে তার হৃদয়
সকলের জন্য কাঁদছে এবং সেই হৃদয়ের কাদার কারণে যে চোখ থেকে যে অশ্রু পড়ছে সেইটাকে আমি ফুল হিসেবে দেখিয়েছি। তার অশ্রুটাই আমাদের সকলের কাছে আশীর্বাদ হিসেবে, ফুল হিসেবে ঝরে পড়ছে, সেইটাই আমি বোঝাতে চেয়েছি। আচ্ছা, এই কাজটা হলো গিয়ে মূলত অর্থের বিনিময়ে, যে গর্ভবতী মায়ের বাচ্চাকে গর্ভেই নষ্ট করে দেওয়া হয় টাকার বিনিময়ে। আমি এটা অ্যাকচুয়াল দেখিয়েছি, যারা এই ক্রাইমটা করে সেই ক্রিমিনালকে আমি পেঁচা হিসাবে দেখিয়েছি, যেহেতু ম্যাক্সিমাম ক্রাইম রাতের অন্ধকারে হয় এবং সেই রাতের অন্ধকারের প্রাণী হচ্ছে গিয়ে পেঁচা। রাতের অন্ধকারে যা বিরাজ পেঁচা, সেই পেঁচাকে আমি একজন ক্রাইম হিসেবে দেখিয়েছি, একটা ক্রাইম হিসেবে দেখিয়েছি। এবং এইটা হচ্ছে গিয়ে যে আমাদের রূপী চিহ্ন, সেই রূপী চিহ্নটা টাকার, সেই অর্থের বিনিময়ে গর্ভের বাচ্চা নষ্ট করে দেওয়া হচ্ছে, এইটাই বোঝাতে চাইছি। এই ছবিটা মূলত হচ্ছে ডেলি লাইফ। ডেলি লাইফ হচ্ছে গিয়ে এই একটা দেখিয়েছি সকাল এবং সন্ধ্যে। আমাদের সকাল যখন শুরু হচ্ছে তখন একটা স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজে বেরোচ্ছি বা যে কোনো কাজ শুরু করছি, এবং সেটাকে সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। এবং যখন আমরা সমস্ত কিছু সেরে আমরা যখন ফিরছি, একটা ক্লান্ত শরীর থাকছে, সন্ধেবেলা একটা ক্লান্ত পরিস্থিতিতে ফিরছি এবং সারাদিনের ক্লান্তি থাকলেও আমি যে সারাদিন যে কাজগুলো করেছি সেখান থেকে কিছু একটা প্রাপ্তি হচ্ছে। যে ক্লান্তি থেকে, ক্লান্তি বলতে এই চাঁদটা গলে গলে পড়ছে আমাদের, যে আমরা সারাদিন যে ঘাম ঝরাচ্ছি, পরিশ্রম করছি, কিন্তু তারপরে গিয়েও কিছু একটা প্রাপ্তি হচ্ছে। সেই প্রাপ্তিটাই হচ্ছে গিয়ে এই ফুলটা। হ্যাঁ, সেইটাই বোঝাতে চেয়েছি, সকাল এবং সন্ধ্যা। আমি মূলত ছোট থেকেই ছবি আঁকি, কিন্তু আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমার এক স্যার আমায় বলে যে তুমি ছবি আঁকছো, আর্ট কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করো। তো আমি তখন আর্ট কলেজে ভর্তি হই। চাঁদপাড়া বেঙ্গল ফাইন আর্ট কলেজ থেকে আমি পাশ করেছি, বিএফএ করেছি, এবং তারপর রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স। এবং আমি 2012 সাল থেকে রীতিমতো ছবি আঁকছি। হ্যাঁ 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 হ্যাঁ, আর্ট কলেজে তো স্মৃতি অবশ্যই আছে। প্রতিনিয়ত আমরা প্রতিদিন যে ক্লাসে যেতাম, সেখানে সকালে উঠে আমরা প্রথমে আউটডোর করতাম, তারপরে কলেজ যেতাম। আমাদের কলেজ হচ্ছে গিয়ে ইভিনিং কলেজ ছিল, এবং কলেজ সেরে আমরা প্রায় দিনই আমি রাতে চাঁদপাড়া স্টেশনে বসে স্কেচ করতাম। রাতে অনেকে থাকতো সাথে, আবার কখনো কখনো একাও করেছি। স্কেচ করে তারপরে আবার বাড়ি ফিরতাম, আবার পরের দিন কলেজে আউটডোরে যেতাম, কলেজ করতাম। এবং কলেজের যে যারা শিক্ষক ছিল বা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। এটাই। কলেজ থেকে বেরোনোর পরও আজকেও প্রফেশনালি তুমি কাজ করে চলেছ। আজকে যখন দিনের শুরুতে কাজ করতে বসো, তখন ঠিক কীভাবে কাজটা শুরু করো? দিনের শুরুতে কাজ বলতে আমি যখন কাজ করি, আমি মূলত আমার আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমি কিছু রাখি না। আমি সমস্ত কাজ সেই সময় সম্পূর্ণরূপে ফ্রি থাকার চেষ্টা করি এবং মাথাটাকে একদম খালি রাখার চেষ্টা করি। কাজ করার সময় একদম নিরিবিলি একটা জায়গা খোঁজার চেষ্টা করি, যেখানে একটু নিরিবিলিভাবে কাজ করা যাবে। হালকা একটা মিউজিক চালাই আমি। হ্যাঁ, আমার পছন্দের গায়ক হচ্ছে কি অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী বা রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই। এই ধরনের গান চালিয়ে আমি ছবি আঁকতে ভালোবাসি। আমি প্রথমে ড্রয়িং করি, ক্যানভাসে ড্রয়িং তো করলাম, আমরা সবাই প্রথমে ড্রয়িংটাই করি। তারপরে হচ্ছে কি আমি যেটা করি ব্যাকগ্রাউন্ডটাতে আমি যেহেতু অনেকগুলো লেয়ার দিয়ে কাজ করি, এবার সেই কারণে আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম, এবার শুকিয়ে গেল, আবার এইভাবে প্রথমে লেয়ার দিয়ে এই কাজগুলোতে যেমন 6টা-7টা লেয়ার দিয়ে আমি করেছি। এইবার প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকেই কমপ্লিট করার চেষ্টা করি, তারপরে হচ্ছে কি আমি কাজগুলো যে মূল সাবজেক্টটা আছে সেখানে রং দিই এবং স্ক্র্যাচ করি, কিছু একটা দিয়ে স্ক্র্যাচ করি, ধারালো কিছু দিয়ে স্ক্র্যাচ করে মূল বিষয়টা করি। তারপরে সেটা যেহেতু ফ্ল্যাট করে স্ক্র্যাচ করার পরে এবার আলো ছায়াটা করি। আলো ছায়ার ক্ষেত্রে লাইট ডিপ অংশগুলো রং দিয়ে আবার খানিক স্ক্র্যাচ করার পরে তারপরে দেখি কতটা কি পরিস্থিতি হলো, তা সেই বুঝে যতক্ষণ না কাজ ফিনিশ হচ্ছে ওইভাবেই করতে থাকি।
আগামী সময় আমি চাই যে এই ছবি আঁকার মধ্যে থাকতে, ছবি আঁকতে, এবং আগামীতে ইচ্ছে আছে অনেক শো করার। আমি এরপরে সোলো এক্সিবিশন করব, তাও ইচ্ছে আছে, এবং গ্রুপ এক্সিবিশন তো অবশ্যই করব। এবং আমার নিজস্ব একটা একাডেমি আছে, প্রচুর ছাত্রছাত্রী আছে, তাদেরকেও আমি কাজ শেখাই, আমার যতটা আমি পারি আমি আমার সবটা দিয়ে কাজ শেখাই। এবং তাদের সাথেও এক্সিবিশন, আমার ছাত্রছাত্রীরাও বলেছে যে তারা আমার সাথে একটা এক্সিবিশন করতে চায়, তাদের সাথেও এক্সিবিশন করার ইচ্ছে আছে। এবং আমি চাই যে আরও ছাত্রছাত্রী আমি গড়তে, এবং আমি নিজেও যেভাবে কাজ করছি এভাবে আরও যেন এই কাজের উন্নতি করতে পারি। এবং আমার এইটাই মনে হয় যে যত বেশি কাজ করবো ততই কাজের উন্নতি হবে। আমি প্রতিনিয়ত কাজের মধ্যেই থাকতে চাই, থেমে গেলাম বা হঠাৎ একটা এক্সিবিশন করার জন্য ছবি আঁকবো এটা নয়। মূলত হচ্ছে কি আমি যেটা চাই যে আমার কাজের জন্য আমি এক্সিবিশন করব, এক্সিবিশনের জন্য আমি কাজ করতে চাই না। আমার নাম সুব্রত চক্রবর্তী। আমি এই প্রান্তিক গ্রুপের সাথে জড়িয়ে আছি দীর্ঘদিন। তা প্রায় এইটা 10th এক্সিবিশন চলছে। তা আমি প্রায় 6-7টা এক্সিবিশন করেছি এদের সাথে। তো প্রত্যেক বছরই আমি আসি, ভালো লাগে এই পরিবেশটা একাডেমির, প্রচুর দর্শক আসে। আর এই বছর আমি একটু ওয়াটার কালারেই কাজ করেছি, অন্যান্যবারের মতো নয়, প্রধানত নেচার নিয়ে কাজ করেছি। আর এই বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি, সেখানকার ছবি দেখে সেখানকার কাজকর্ম করেছি। এইবার দর্শকদের যদি ভালো লাগে, এবার আমি ভ্যারাইটি আনার চেষ্টা করেছি, বিভিন্ন রঙের ব্যবহার একটু ভালো করে করার চেষ্টা করেছি। এই হচ্ছে ব্যাপার। এমনি নেচার নিয়েই কাজ করেছি, বেসিক্যালি নেচারটা খুব টানে তো সবাইকেই, তাই নেচার নিয়েই কাজ করেছি এবং সেটা পিওর ওয়াটার কালার করার চেষ্টা করেছি। এই
বং দর্পণ, বিনোদন সবার জন্য।